আজ অনেকদিন পর আপনাদের জন্য আবারও একটি ইরানি মুভির গল্প নিয়ে আসলাম। ইরানি মুভিগুলো কতটা বাস্তবধর্মী হয় তা এখন আপনারা প্রায় সবাই জানেন, কিন্তু আজকের গল্পটির দুটো দিক রয়েছে। প্রথমত, এই গল্পটি যারা দেখছেন ছোট থেকে বড় প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু মেসেজ দিয়ে যাবে। আর দ্বিতীয়ত, এই গল্পের প্রতিটি অংশ সত্য, অর্থাৎ পুরো গল্পটি একটি সত্য ঘটনার উপরে নির্মিত। আপনাকে আমি এইটুকু কথা দিতে পারি, গল্পটি আপনার জীবন বদলাবে কিনা জানি না, কিন্তু আপনাকে সতর্ক করবে। তো আর কথা না বাড়িয়ে চলুন মুভির মূল গল্পে যাওয়া যাক। মুভির শুরুতে লেখা ওঠে, পুরো ঘটনাটি একটি সত্য ঘটনার উপরে নির্মিত। গভীর রাত, একটি মেয়ে শহরের পথ দিয়ে হাঁটছে আর সে চ্যাটিং করছে। অপর প্রান্ত থেকে তাকে জিজ্ঞেস করে, নিগিন তুমি কি পৌঁছেছ? নিগিন নামক এই মেয়েটি উত্তর দেয়, হ্যাঁ আমি পৌঁছে গিয়েছি। হঠাৎই পেছন থেকে একটি গাড়ি উচ্চস্বরে গান বাজাতে বাজাতে এসে তার পাশে থামে। নিগিন গাড়িটির জানালার কাছে যায়। ভেতরে থাকা ছেলেটি তাকে বলে, ফাইনালি তুমি এসেছো। নিগিন বলে, তোমার কথার মানে কি? আমি একবারই চলে এসেছি। ছেলেটি একটু হাসি দিয়ে বলে, গাড়িতে ওঠো। তখন নিগিন বলে, তুমি হাসলে কেন? সে অভিমান করে। ছেলেটি তখন গাড়ি থেকে নেমে তার অভিমান ভাঙানোর ট্রাই করতে থাকে। তখন নিগিন হাসি দিয়ে বলে, এবার ঠিক আছে। সে যে গাড়িতে ওঠে। গভীর রাতে তারা দুজন গাড়িতে বসে গল্প করছিল আর চা খাচ্ছিল। এই ছেলেটির নাম ছিল ফরিদ। নিগিন ফরিদকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কোন পর্যন্ত পড়াশোনা করেছো? ইউনিভার্সিটি? ফরিদ বলে, না ইউনিভার্সিটি তো দূরের কথা, আমি হাই স্কুলেও যেতে পারিনি। তখন নিগিন তাচ্ছিল্য করে বলে, এই জন্যই তুমি আমার অনেক কথার মানে বোঝো না। ফরিদ বলে, ইউনিভার্সিটিতে না পড়লে কি শিক্ষিত হওয়া যায় না? তাদেরকে কি অশিক্ষিতই বলতে হবে? নিগিন বলে, বিষয়টা তেমন না, কিন্তু তুমি এই জন্যই আমার কষ্টটা বোঝো না। আমার বাবা মা আমার জীবনটাকে একদম অতিষ্ঠ করে রেখেছে। তারা চায় আমি ভালো একটি পাবলিক ইউনিভার্সিটিতে পড়ি, সারাদিন শুধু পড়া, কিন্তু আমিও তো একটা মানুষ। তখন ফরিদ তাকে বলে, পাবলিক ইউনিভার্সিটিতে চান্স না পেলে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়বে, প্রবলেম কোথায়? নিগিন তার ছেলের হাসি দিয়ে বলে, আমি কোনো রিস্ক কিড না, আমার পরিবারও অতটা ধনী না, আমাদের অপশন একটাই, সরকারিভাবে পড়া। কিন্তু আজ আমি বড্ড খুশি, আজ আমি একদমই স্বাধীন। আমি তোমার সাথে চলে যাচ্ছি। বাবা মার আমাকে কখনোই পড়ার জন্য চাপ দিতে পারবে না। আমি এখন থেকে আমার জীবনটাকে স্বাধীনভাবে উপভোগ করব। তখন অন্যদিকে ফরিদ কার সাথে যেন ফোনে চ্যাটিং করেই যাচ্ছে। নিগিন তখন বলে, তুমি আমার কোনো কথায় অ্যাটেনশন দিচ্ছ না। ফরিদ বলে, আমি শুনছি। কিন্তু তখনই নিগিন লুকিং গ্লাসে লক্ষ্য করে তাদের ঠিক পেছনে একটি গাড়ি এসে থেমেছে। সে খুবই উদ্বিগ্ন হয়ে পড়ে। নিগিন বলে, ওরা কারা? ফরিদ উত্তর দেয়, চিন্তা করো না, ওরা আমার পরিচিত। নিগিন বলে, এখন গভীর রাত আর এখানে তো কারো আসারও কথা না, কি হচ্ছে এসব? ফরিদ বলে, তুমি গাড়িতে বসো, আমি কথা বলে আসছি। এটা বলে সে বের হয়। কিন্তু নিগিন খুবই ঘাবড়ে গিয়েছে, তার গলা একদম শুকিয়ে গিয়েছে। আর ফরিদ যে পেছনের গাড়িতে কার সাথে যেন কথা বলছে। নিগিন ধীরে ধীরে বুঝে যাচ্ছে বিষয়টা। ওই গাড়ির লোকটি একটি মুখোশ পরে। তখনই নিগিন গাড়ি থেকে নেমে দৌড় দিতে চায়, কিন্তু সাথে সাথেই সে মাথা ঘুরিয়ে মাটিতে পড়ে যায়। চায়ের কাপটি পাশেই পড়ে থাকে। দৃশ্য পরিবর্তন হয়। এখান থেকে ঘটনা চলে আসে অন্য একটি পরিবারের কাছে। একজন মা তার সন্তানদের স্কুলে দিতে যাচ্ছেন। বড় মেয়ে নিডা মাকে বলছে, মা তুমি এখানে গাড়ি রাখো, তুমি আমার স্কুলের সামনে যাবে না। মা উত্তর দেন, তুমি আমাকে গাড়ি চালাতে দাও। নিডা জোরাজোরি করে। মা তখন কষে ব্রেক করে আর বলে, তুমি কি চাও বলো তো? নিডা বলে, তুমি আমার সাথে ঝগড়া কেন করছো? মা উত্তর দেয়, আমি তোমার সাথে ঝগড়া করছি না, আমি তোমার সাথে কমফোর্টেবল হবার চেষ্টা করছি। নিডা বলে, তুমি আমাকে আমার মতো থাকতে দিলেই আমি কমফোর্টেবল থাকি। মা বলেন, তোমার কথা শুনে মনে হচ্ছে তোমাকে আমরা পরাধীন করে রেখেছি। নিডা উত্তর দেয়, মনে হচ্ছে না, আমি এই বিষয়টা শিওর। তখন নিডার ছোট বোন চিৎকার করে বলে, প্লিজ তোমরা ঝগড়া থামাও। নিডা গাড়ি থেকে নামে আর সে স্কুলের দিকে হাঁটতে থাকে, কিন্তু তার মা এখনো যায়নি। তাই সে রাগান্বিতভাবে মাকে ইশারা করে চলে যেতে। স্কুল শুরুর ঘন্টা বেজে যায়। সবাই অ্যাসেম্বলি লাইনে দাঁড়িয়ে আছে। প্রধান শিক্ষিকা সবার উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন। তিনি বলেন, গত বছর আমাদের স্কুল থেকে নিডা এবং রাজিয়া ম্যাথ অলিম্পিয়াডের ফাইনালে গিয়েছিল, কিন্তু আনফরচুনেটলি তারা জিততে পারেনি। আর মাত্র কয়েকদিন পরে আবারও সেই ম্যাথ অলিম্পিয়াড। আমি চাই তোমরা সবাই অংশগ্রহণ করো। তখন লাইনের শেষ প্রান্ত থেকে একটি মেয়ে হাত তোলে। এই মেয়েটির নাম মাশা। সে জিজ্ঞেস করে, ম্যাম এটা অংশগ্রহণ করা কি বাধ্যতামূলক? শিক্ষিকা উত্তর দেয়, না, তবে এর মাধ্যমে তোমরা তোমাদের স্কিল টেস্ট করতে পারবে। এবার 11th ক্লাসের স্টুডেন্টদের জন্য একটি ভালো খবর দেই। তোমরা যদি কেউ এই প্রতিযোগিতার প্রথম হও আর গোল্ড মেডেল জেতো, তাহলে তোমাদের ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা দেওয়ার দরকার হবে না, তোমরা সরাসরি ভর্তি হবার সুযোগ পাবে। আর এবার তোমাদের একটি খারাপ খবর দেই। তখন সেই মেয়েটি মাশা আবারও বলে ওঠে, ম্যাম দিনের শুরুতে খারাপ খবরটা না দিলে হয় না? মাশার সামনে দাঁড়িয়ে থাকা তার বেস্ট ফ্রেন্ড মরিয়ামও বলে, ম্যাম এটা স্কুল শেষ হলেই দিবেন। প্রধান শিক্ষিকা কিছুটা রেগে যান। তিনি বলেন, তোমরা দুজন এখানে আসো, আমি তোমাদেরকে সবকিছু বুঝিয়ে বলছি।
মাসা সরি বলে। তখন প্রধান শিক্ষিকা বলতে শুরু করেন, তোমরা যদি কেউ এই এক্সামে চিটিং করার চেষ্টা করো তাহলে তোমাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। তখন আবারও সেই মাসা পেছন থেকে বলে ওঠে, ম্যাডাম যদি ধরা না পড়ি তাহলে কি হবে? ম্যাম এবার বিরক্তই হচ্ছেন। তিনি বলেন, অ্যাসেম্বলি শেষে তুমি আমার সাথে দেখা করো, আমি তোমাকে সব বুঝিয়ে বলবো। মাসা এবার ভয় পেয়ে ম্যামকে সরি বলে। দৃশ্য এখান থেকে চলে আসে ক্লাসরুমে। মাসা আর মারিয়াম দুই বেস্ট ফ্রেন্ড সবাইকে শাসাচ্ছে, তোমরা ম্যাম আসলে বলবে আজকে তোমরা হোমওয়ার্ক করোনি, আর এগুলো অনেক কঠিন ছিল। এই দুই বান্ধবী আসলে অনেকটা গুন্ডি টাইপের। ক্লাসের বাকি মেয়েরা তাদের কম বেশি ভয় পায়। তারা জিজ্ঞেস করে, তোমরা কি কেউ হোমওয়ার্ক এনেছো? রাজিয়া হাত তোলে। তখন দুই বান্ধবী বলে, ওটা তোমার ব্যাগেই রেখো, ম্যামকে বলার দরকার নেই। তারা অন্য স্টুডেন্টদেরও শাসাচ্ছে যেন তাদের কথার বাইরে কেউ কিছু না করে। এরই মধ্যে দরজায় দাঁড়িয়ে থাকা তাদের বান্ধবী সিগন্যাল দেয়, ম্যাম এদিকেই আসছে। সবাই দ্রুত যেয়ে নিজ নিজ জায়গায় বসে পড়ে। ম্যাম ঢোকা মাত্র সবাই সালাম দেয়। ম্যাম যে বোর্ড মুছতে মুছতে বলেন, তোমরা তোমাদের হোমওয়ার্ক বের করো। তখন পেছন থেকে সবাই একসাথে বলতে শুরু করে, ম্যাম হোমওয়ার্ক অনেক কঠিন ছিল, আমাদের আরো 1 সপ্তাহ সময় দিন। সবাই চিৎকার চেঁচামেচি করছে। ম্যাম সবাইকে থামিয়ে দেয় আর নিডাকে জিজ্ঞেস করে, নিডা হোমওয়ার্কে আসলেই কঠিন ছিল? নিডা কাউকে ভয় পায় না। সে বলে, ম্যাম না, হোমওয়ার্ক মোটেও কঠিন ছিল না, আর ক্লাসে অনেকেই হোমওয়ার্ক করেছে। একটু দূরে বসে থাকা মাসা তাকে ধীর গলায় শাসাচ্ছে, তোমার মুখটা এখন বন্ধ করো। ম্যাম এবার খুব রাগান্বিত কণ্ঠে সবাইকে জিজ্ঞেস করেন, তোমরা আসলেই কি কেউ হোমওয়ার্ক করোনি? যদি না করে থাকো তাহলে সবাই হোমওয়ার্কের খাতা বের করো। এবার ভয় ভেঙে প্রথমে রাজিয়া হাত তোলে। সে ম্যামকে ডাক দিয়ে বলে, ম্যাম আমি হোমওয়ার্ক করেছি। এরপর একে একে অনেকেই হাত তোলে। মাসা বুঝতে পারে তারা ধরা পড়ে গিয়েছে, আর ম্যামও বুঝে যান এই কাজ আসলে কে কে করেছে। তিনি মাসা আর মরিয়ামকে উদ্দেশ্য করে বলেন, তাহলে হোমওয়ার্ক কঠিন ছিল শুধুমাত্র তোমাদের দুজনের জন্য, আর এটা হবারই কথা। মাসা আর মরিয়াম খুবই লজ্জা পায়। ম্যাম বোর্ডে একটি অঙ্ক লিখছিলেন। তারপর তিনি বলেন, এটা সলভ করতে পারবে কে? রাজি আর নিডা দুজনেই হাত তোলে। ম্যাম নিডাকে ডাক দেয়। নিডা বোর্ডে ম্যাথটা সলভ করছিল। সবাই বোর্ডের দিকে তাকিয়ে আছে। ম্যাথ শেষ হয়। ম্যাম সবাইকে বলে হাততালি দিতে, আর তারপর তিনি বলেন, এই ম্যাথে একটা ভুল রয়েছে, কেউ কি পারবে সেটা সলভ করতে? রাজিয়া হাত তোলে। ম্যাম তাকে ডাক দেয়, আর রাজিয়া সে ম্যাথটা আবারও সলভ করতে থাকে। ম্যাম বলে, এবার ঠিক আছে। নিডাও বলে, আমি বুঝতে পেরেছি, আমি একটি মাইনাসে ভুল করেছি। ম্যাম এবারও সবাইকে হাততালি দিতে বলে। ক্লাস শেষে টিফিনের সময় নিডা চুপচাপ বসেছিল। তখন রাজিয়া হাতে 2টো কেক নিয়ে আসে, একটা নিজের জন্য আর একটা নিডার জন্য। নিডা বলে, আমার ক্ষুধা নেই। রাজিয়া বলে, এটা আমি তোমার জন্য এনেছি। নিডা কেকটি রাখে, কিন্তু সে আনমনেই বসে আছে। রাজিয়া নিডাকে বলে, তোমাকে একটা প্রশ্ন করি, সবাই তো ম্যাথ অনেক ভয় পায়, কিন্তু তুমি এত ভালো পারো কিভাবে? নিডা বলে, আমিও ম্যাথ ভয় পাই, কিন্তু আমার বাসায় কোনো কাজ নেই, তাই বাধ্য হয়ে আমাকে পড়াশোনা করতে হয়, আর পড়াশোনা করতেও আমার একদমই ভালো লাগে না। রাজিয়া বলে, তাহলে কি ভালো লাগে? নিডা বলে, ঘুমাতে। আমার ইচ্ছে করছে এখানে একটা বালিশ নিয়ে ঘুমিয়ে যেতে। রাজিয়া হেসে দেয়। নিডা রাজিয়াকে বলে, তোমার হাতের ব্রেসলেটটা অনেক সুন্দর। রাজিয়ার সাথে সাথে তার হাত থেকে ওই ব্রেসলেটটি খুলে নিডাকে পরিয়ে দেয়। নিডা বলে, এটার দরকার নেই। রাজিয়া বলে, আমার সেম আর একটা আছে, এটা এখন থেকে তোমার। নিডা আর রাজিয়া ক্লাসে ফিরে যাচ্ছিল, তখন পেছন থেকে মাসা ডাক দেয়, আর আজকের ক্লাসের ঘটনা নিয়ে তাদের সাথে তর্ক করতে শুরু করে। এক কথায় দুই কথায় তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়, আর মুহূর্তের মধ্যেই সেই হাতাহাতি পৌঁছে যায় মারামারিতে। প্রধান শিক্ষিকাকে খবর দেওয়া হয়। দৃশ্য পরিবর্তন হয়। নিডা, মাসা আর মারিয়াম তিনজনই প্রধান শিক্ষিকার সামনে দাঁড়িয়ে আছে। প্রধান শিক্ষিকা মাসা আর মরিয়ামকে অনেক বকাঝকা করছে। মাসা বারবারই সরি বলছে। তখন প্রধান শিক্ষিকা বলে, আমি তোমাদের দুজনের স্কুল আলাদা করে দিচ্ছি, প্রত্যেক সপ্তাহে তোমাদের নামে কমপ্লেইন আসে। মাসা অনেক অনুনয় বিনয় করতে থাকে। তখন পাশ থেকে নিডা বলে ওঠে, ম্যাম দোষটা আমার ছিল, ওদের ফিজিক্স হোমওয়ার্ক নিয়ে আমিও ওদের সাথে ঠাট্টা করেছিলাম। ম্যাম পুরো বিষয়টি বুঝতে পারেন, কিন্তু তিনি কিছুই বলেন না। আর এরপরে দৃশ্য চলে আসে ক্লাসরুমে। ম্যাথের টিচার ঘোষণা করেন, আগামী সপ্তাহে এক্সাম। তখন মাসা আর মরিয়াম নিডার দিকে তাকায় আর মুচকি হাসি দেয়, আর আমরা বুঝতে পারি তাদের শত্রুতা এখন বন্ধুত্বে পরিণত হয়েছে। ওই দিন স্কুল ছুটির পরে তারা তিনজন একসাথে স্কুল থেকে বের হয়। মাসা একটি কাগজের নাম্বার লিখে নিডার হাতে দেয় আর বলে, বাসায় যেয়ে টেক্সট করো, তোমাকে আমি আমাদের গ্রুপে জয়েন করিয়ে নিব। নিডা খুশি হয়। এরই মধ্যে পেছনে নিডার মায়ের গাড়ি এসে থামে। মাসা আর মরিয়ামও লক্ষ্য করে। নিডা তখন হেঁটে গাড়ির কাছে যায়, আর যাওয়া মাত্রই সে মায়ের সাথে চিল্লাচিল্লি করতে শুরু করে, তোমাকে না কতদিন বলেছি এখানে না আসতে, এই রাস্তার শেষ মাথায় থামতে। মা প্রথমে নিডাকে সালাম দেয়। নিডাও সালামের উত্তর দেয়। মা ধীর গলায় বলেন, আমি কি এখন এই রাস্তার শেষ মাথায় যেয়ে দাঁড়াবো? নিডা বলে, দরকার নেই, এখানেই অপেক্ষা করো। নিডা পা বাড়ালে মা জিজ্ঞেস করেন, তুমি কোথায় যাচ্ছ? নিডা আবারও রাগান্বিতভাবে মাকে বলে, সুপার মার্কেটে যাচ্ছি, সেখানেও কি
কি তুমি আমার পেছন পেছন যাবে? এটা বলে নীরা চলে যায়। নীরা যে একটি দোকানের মধ্যে ঢোকে আর বলে আমার ফোনটি দিন। নীরা নামে রাখা আছে। নীরা একটি কেকের প্যাকেট দিয়ে বলে আজ আমি টাকা আনিনি, এটা রেখে দিন, কাল আমি টাকা দিয়ে নিয়ে যাব। দোকানদার ছেলেটি খুব লাজুক ভাবে বলে আপনার টাকা দেওয়ার দরকার নেই, আপনি এমনিই নিয়ে যান। কিন্তু নীরা কোনো কিছু না বলেই সেখান থেকে চলে যায়। তখন পাশে দাঁড়িয়ে থাকে মেয়েটি বলে আমার কত হয়েছে? তাকে ওই দোকানদার ছেলেটি খুব রুডলি বলে তোমার 1000 থমাস হয়েছে। এখান থেকে দৃশ্য চলে আসে নীরাদের বাসার ডিনার টেবিলে। নীরার মা সবার জন্য ডিনার রেডি করছেন। নীরার বাবা পাশেই কাজ করছিল। নীরার বাবা মা দুজনেই ডক্টর। নীরার ছোট বোন তখন তার বাবাকে ডাক দেয় আর বলে বাবা আমি কাল ফারিবার বাসায় যেতে চাই। বাবা জিজ্ঞেস করেন ফারিবাকে। তখন নীরা বলে এটা ওর ফ্রেন্ড। বাবা খাবার টেবিলে আসেন আর জিজ্ঞেস করেন ফারিবার বাবা কি করে। বাচ্চা মানুষ সরল মনে বলে ট্রাক ড্রাইভার। এবার মা জিজ্ঞেস করেন তাদের বাসা কোথায়। বাচ্চাটি ভেবে বাসার এরিয়ার নাম বলে। মা আরো জিজ্ঞেস করেন ওখানে গিয়ে তোমরা কি করবে? নীরার ছোট বোন বলে মা আমরা গ্রুপ স্টাডি করব। মা বলেন কেন, তোমার পড়াশোনায় কি সমস্যা হচ্ছে? বাচ্চা মেয়েটি বলে না। বাবা বলেন তাহলে তো হয়েই গেল, তোমার আর যাওয়ার দরকার নেই। আর তুমি এখনো ছোট মানুষ, তুমি আমার সাথে হসপিটালে গেলে বুঝতে পারবে বাচ্চারা এখন কত কিছু করতে পারে, কত বিপদ ডেকে আনতে পারে। বাচ্চা মেয়ে আকুতি করতে থাকে। নীরা তাকে চুপ করায়। এর মধ্যে নীরার ফোনে একটি মেসেজ আসে। বাবা বুঝতে পারেন। তিনি একটু তাচ্ছিল্য করেই নীরার মাকে বলেন আমাদের নীরা নতুন ফ্রেন্ড খুঁজে পেয়েছে। নীরা বলে বাবা বিষয়টা এমন না, তোমরা এখন আমার ছোট বোনকে রেখে আমাকে ইন্ট্রোগেট শুরু করেছো, আমাকে এখন জবাবদিহিতা করতে হবে তোমাদের। মা বলেন নীরা তুমি সবসময় এটা কেন ভাবো? আর একটু বড় হলেই বুঝতে পারবে আমরা কেন ছোটবেলা থেকে তোমার সাথে স্ট্রিক্ট ছিলাম, এটা তোমার ভালোর জন্যই। নীরা বলে মা আমার বয়স 18, আর কবে বুঝতে পারবো? আমি এখনই বুঝতে পারি। এর মধ্যে বাবার ফোনে কল আসে। তিনি সবাইকে সরি বলে সেখান থেকে উঠে যান। নীরা তার ছোট বোনকে সান্ত্বনা দিয়ে বলে তুই কষ্ট পাস না, আমার বাবা মা দুজনেই ডক্টর, তাই তারা মনে করে তারা যেটা বলে সেটাই রাইট। দৃশ্য পরিবর্তন হয়। পরদিন নীরা তার মা এবং ছোট বোনের সাথে আবার স্কুলে যাচ্ছিল। নীরা তার মাকে বলে মা আজ স্কুল শেষে ফিজিক্সের এক্সট্রা ক্লাস রয়েছে, 4টার পর আমি স্কুল থেকে বের হব। মা বলে তুমি তো ফিজিক্সে ভালো, তাহলে এক্সট্রা ক্লাসের কি দরকার? নীরা বলে আমার দরকার রয়েছে। মা বলেন ঠিক আছে, আমি 4টার সময় স্কুলের সামনে আসব। নীরা জানালার বাইরের দিকে তাকিয়ে মুস্কি হেসে দেয়। এটা ছিল আসলে নীরার প্ল্যান। আজ স্কুল খুব তাড়াতাড়ি ছুটি হয় আর আমরা নীরাকে মাসা আর মরিয়মের সাথে বাইরে দেখতে পাই। নীরা চারপাশে তাকাচ্ছে আর ফাইনালি হাঁপ ছেড়ে বলে আমার মা তাহলে সত্যি সত্যি আসেনি। তিনজনেই অনেক খুশি। তারা একসাথে হাত মিলায় আর শহরের পথ ধরে হাঁটতে থাকে। এরপরের দৃশ্য চলে আসে একটি রেস্টুরেন্টে। তারা তিনজন বসে আড্ডা দিচ্ছিল। মাসা আর মরিয়ম প্রায় এমন করে, কিন্তু নীরাজ তার স্বাধীনতা উপভোগ করছে। তাদের খাওয়া দাওয়া প্রায় শেষ। তখন মাসা একটি বোতল ঘুরিয়ে বলে ট্রুথ অর ডেয়ার। নীরা বেছে নেয় ডেয়ার। মাসা চিন্তা করতে থাকে নীরাকে ডেয়ারে কি দেওয়া যায়। আশপাশ দেখে তাদের চোখ যায় জানালার বাইরে বসে থাকা একজন বৃদ্ধ মহিলার দিকে। মাসা বলে ওনার সামনে যে ব্যাগ দেখছো, ওই ব্যাগ থেকে ওই মহিলার ওয়ালেট তোমাকে চুরি করতে হবে। নীরা বলে অসম্ভব, এটা আমি করতে পারবো না। পাশে বসে থাকা মরিয়ম বলতে থাকে আমি আগেই বুঝেছিলাম তোমাকে ট্রুথ আর ডেয়ার না দিয়ে ট্রুথ আর ফিয়ার দেওয়া উচিত ছিল। তুমি অনেক ভীতু মানুষ। নীরা বলে বিষয়টা এমন না, এটা তো কোনো ঠিক কাজ না। তখন মরিয়ম দাঁড়িয়ে বলে বুঝতে পেরেছি, তোমাকে দিয়ে হবে না, দেখো আমি কিভাবে করি। নীরা থামিয়ে দিয়ে বলে আমিই করছি, কিন্তু একটাই শর্ত, আমি কিন্তু ওয়ালেটটা আবারও ফেরত দিয়ে আসবো। মাসার মরিয়ম বলে এটা তোমার ব্যাপার, কিন্তু এতে তোমার আরো বেশি বিপদ হতে পারে। তারা তিনজনের রেস্টুরেন্ট থেকে বের হয় আর একটি প্ল্যানিং করে। মাসার মরিয়ম কিছুটা সামনের দিকে এগিয়ে যায়, নীরা পেছনে। তারপর তারা তিনজন একটি গলির মধ্যে ঢোকে। নীরা যায় ওই বৃদ্ধ মহিলার কাছে আর মাসার মরিয়ম দূর থেকে দেখছিল। নীরা যায় ওই ভদ্র মহিলার পাশে বসে। সে খুবই সংকোচ বোধ করছে, কিন্তু তাকে তো এই ডেয়ারে জিততেই হবে। নীরা খুব সাবধানে মহিলার ব্যাগটি খোলে আর খুব ধীরে ওয়ালেটটি বের করে দূরে বসে থাকা মাসার মরিয়মকে দেখায়। তারাও নীরাকে অ্যাপ্রিসিয়েট করে। দৃশ্য পরিবর্তন হয়। রাতের বেলা নীরা জানালার পাশে দাঁড়িয়েছিল। এরই মধ্যে তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ আসে, তাদের গ্রুপ মেসেজ। মরিয়ম আর মাসা বলছে কাল তো ফিজিক্স এক্সাম, আমি তো কিছুই পড়িনি, আর পড়েও লাভ নেই, আমি কিছুই পারবো না। মরিয়ম একই কথা বলে। তখন মাসা বলে একজনই রয়েছে যে আমাদের সাহায্য করতে পারে। নীরা স্মাইল ইমোজি দেয় আর সে লিখে দেয় কালকে শুধু তোমাদের একটাই কাজ, তোমরা খাতায় কিছুই লিখবে না। এখান থেকে দৃশ্য চলে আসে পরদিন এক্সাম হলে। এক্সাম শুরু হতে আর মাত্র কিছু সময় বাকি। নীরা মাসার মরিয়মকে ইশারা করে আর বোঝায় সবকিছুই ঠিকঠাক আছে। এক্সাম পেপার দেওয়া শেষে ম্যাডাম ঘোষণা করেন এখন থেকে তোমাদের সময় শুরু হচ্ছে, তোমাদের সময় 1 ঘন্টা। সবাই আনসার করতে ব্যস্ত হয়ে যায়, শুধুমাত্র মাসা আর মরিয়ম চুপচাপই সময় কাটাচ্ছে। অন্যদিকে নীরা খুব ভেবে ভেবে প্রশ্নের উত্তরগুলো লিখছে। সে খুবই চিন্তিত।
অন্যদিকে সময় এগিয়েই চলেছে। প্রায় 40 মিনিট পার হয়ে গিয়েছে। নিডা মরিয়মকে ইশারা করে। ম্যাম এক্সাম হলেই হাসছিলেন। তখন মরিয়ম উঠে দাঁড়ায় আর বলে, ম্যাম আমি খাতা জমা দিতে যাচ্ছি। সে নিডার পাশে এসে খাতা অদল বদল করে আর ডেস্কে যে নিজের নাম লিখে জমা দিয়ে দেয়। মরিয়ম মনে মনে অনেক খুশি। এত ভালো এক্সাম সে কখনোই দেয়নি। সে বাইরে যেয়ে হাঁপ ছেড়ে বাঁচে। কিন্তু এদিকে মাসার এক্সাম এখনো বাকি। সে তো খাতায় কিছুই লেখেনি। এদিকে সময়ও পার হয়ে যাচ্ছে। নিডা তাকে কয়েকবারই ইশারা করে। মাসা একবার চেষ্টাও করতে যায়, কিন্তু তখনই ম্যাম ওয়ার্নিং দেয়, তোমরা নিজ নিজ খাতায় লক্ষ্য করো। মাসা বুঝতে পারছে না সে কিভাবে ম্যামের চোখ ফাঁকি দিবে। আর তখনই আমরা দেখতে পাই মারিয়াম আবার ওই রুমের মধ্যে ঢোকে আর ম্যামকে রিকোয়েস্ট করতে থাকে, ম্যাম আমি লাস্টের প্রশ্নটা উত্তর দিতে পারিনি, আমাকে একটু সুযোগ দিন। নিডা হেসে দেয়। বুঝতে পারে এটা মারিয়ামের প্ল্যান। মাসাও খুশি। সে সাথে সাথেই উঠে আসে আর খাতা অদল বদল করে সে জমা দিয়ে দেয়। কিন্তু আমরা বুঝতে পারি মাসা তার নাম লেখেনি। এদিকে ম্যাম জানিয়ে দেয় আর মাত্র 8 মিনিট সময় রয়েছে। নিডা দ্রুত করছে। কিছু সময়ের মধ্যেই ঘন্টা বেজে যায় আর নিডাও তার শেষ প্রশ্নের উত্তর দেয়। নিডাও খুশি। দৃশ্য পরিবর্তন হয়। বাইরে এসে তারা তিনজনই চিন্তিত। তারা প্ল্যানিং করছে কিভাবে কি করা যায়, কারণ মাসা নাম লেখেনি। এদিকে নিডাও নাম লিখতে পারিনি। নিডা বলছে এভাবে তো আমরা ধরা পড়ে যাব। দুজনের পুরো পেপারে একই উত্তর আর একইভাবে দুজনের খাতায় নাম লেখা নেই। ম্যাম ইজিলি বুঝে যাবেন যে আমরা চিটিং করেছি। সবাই উপায় খুঁজতে থাকে। এর মধ্যে রাজিয়া নামে সে মেয়েটি আসে। সে এসে নিডাকে বলে, তোমার আজ এক্সাম দিতে এত দেরি হলো কেন? তুমি তো সবসময় সবার আগে খাতা দাও, আজ দেখলাম একদম শেষ মুহূর্ত পর্যন্ত লিখছো। নিডা বলেও কিছু না, একটু ভেবেচিন্তে অ্যান্সার করছিলাম। এদিকে মাসা খোঁচা মেরে বলে, তোমার নিডাকে নিয়ে এত চিন্তা কেন? রাজিয়া বলে, এমনি ভাবছিলাম কোনো সমস্যা হয়েছে কিনা। রাজিয়া সালাম দিয়ে সেখান থেকে চলে যায়। এর মধ্যে সবার চোখ যায় হেডমিস্ট্রেসের দিকে। তিনিও আর চোখে নিডা মাসাদের দিকে তাকান। আর তখন নিডার মনে পড়ে যায় আজ সকালে হেডমিস্ট্রেসের বলা কথাগুলো। যদি কেউ নকল করতে যেয়ে ধরা পড়ে তাহলে তার কঠোর শাস্তি রয়েছে। অন্যদিকে তার বাবা মায়ের কথাও মনে পড়ে যায়। তারা নিডাকে বিশ্বাস করে এত বছর পর ফোন দিয়েছে, তাকে স্বাধীনভাবে চলতে দিয়েছে। সেই স্বাধীনতাও চলে যাবে। নিডার সাথে সাথেই মাসার মরিয়মকে বলে, যেভাবেই হোক না কেন আমাকে হেডমিস্ট্রেসের রুমে যেতে হবে। মাসার মরিয়ম বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছো? নিডা বলে, তোমরা আমাকে সাহায্য করবে কিনা বলো। মাসার মরিয়ম বলে, সাহায্য তো করব, যেই বলা সেই কাজ। তাদের প্ল্যানিং শুরু হয়ে যায়। নিডা সরাসরি চলে যায় প্রধান শিক্ষিকার রুমের দিকে। মাসার মরিয়ম গার্ডে। তারা দুজন সিঁড়ির দুপাশে দাঁড়িয়েছে আর চারপাশটা লক্ষ্য রাখছে। এদিকে নিডা ক্যাবিনেটে আজকের এক্সামের খাতাগুলো খুঁজছে। অন্যদিকে দেখা যায় উপর থেকে প্রধান শিক্ষিকা নামছেন। নিডা খাতাও পেয়ে যায়। তার মুখে হাসি ফোটে। অন্যদিকে মাসার মরিয়ম বুঝতে পারছে না কি করবে। তখন উপস্থিত বুদ্ধিমতে তারা দুজন দৌড়ে ম্যামের কাছে যায় আর একজন আরেকজনের নামে বিচার দিতে থাকে যে ম্যামও আমার টাকা নিয়েছে। ম্যাম বুঝতে পারছেন না যে বিচারটা আসলে কিসের। দুজনেই শুধু বক বক করেই যাচ্ছে। এটা তো তাদের প্ল্যান। ভেতরে থাকা নিডাও বুঝে যায়। সে যে লুকিয়ে পড়ে। তখন প্রধান শিক্ষিকাকে পেছন থেকে আরেকজন শিক্ষিকা ডাক দেয়। এদিকে আজ যে শিক্ষিকা তাদের এক্সাম নিয়েছে তিনি হেডমিস্ট্রেসের রুমে ঢোকেন। নিডা তখন টেবিলের নিচে লুকিয়ে আছে। তিনি ওই খাতাগুলো নিতে এসেছেন আর সেই সাথে তিনি ফোনে কথা বলছেন। এই শিক্ষিকা আগামী 5 দিন ছুটি নিয়েছে। আজ সন্ধ্যায় সে তার হাজবেন্ডের সাথে ঘুরতে যাবে। নিডা সবকিছুই শোনে আর সেই শিক্ষিকা চলে গেলে সে আবারও ওই ক্যাবিনেটের কাছে যায়। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। নিডার মাথায় তখন বুদ্ধি আসে। সে শিক্ষকদের ফাইল থেকে ওই ম্যামের বাসার ঠিকানা নেয়। এখান থেকে দৃশ্য চলে আসে নিডাদের বাসায়। সবাই একসাথে বসে রাতের ডিনার করছিল, কিন্তু নিডা ব্যস্ত ছিল চ্যাটিং এ। সে মাসার মরিয়মের সেই গ্রুপে কথা বলছে। তার আজকের বিষয়টা নিয়ে খুবই চিন্তিত। তারা অনেক কিছুই চিন্তা করছে। আর নিডার এই চ্যাটিং আর অন্যমনস্কতা পরিবারের বাকি সবাই লক্ষ্য করছিল। বাবা একবার জিজ্ঞেস করেন, তোমাকে এত চিন্তিত কেন মনে হচ্ছে? নিডা বাবার কথায় তেমন কোনো পাত্তা দেয় না। তখন মাও জিজ্ঞেস করেন। নিডা চ্যাটিং করেই যাচ্ছে। বাবা মায়ের কথায় কোনো পাত্তা নেই। এদিকে সে মাসার মরিয়মের সাথে আলোচনা করছে তাকে যেভাবে হোক না কেন এই বিপদ থেকে উদ্ধার পেতে হবে। নিডা মাসার মরিয়মকে বলে, ম্যাম তো ছুটিতে যাচ্ছে, আমরা আজ রাতেই তার বাসায় যাই আর আমাদের এক্সাম পেপার কারেকশন করি। মাসার মরিয়ম দুজনে বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছো? এক্সামে ফেল করা ভালো, কিন্তু পুলিশে যেতে চাই না। নিডা বলে, ভয় পাচ্ছ? আপনাদের মনে আছে মরিয়মও ঠিক একইভাবে কথা বলেছিল, কিন্তু আজ আর নিডার খোঁজা মারার কোনো কাজ হয় না। মরিয়ম কোনোভাবেই যাবে না। এদিকে নিডার বাবা মা দুজনেই বুঝতে পারছেন কিছু একটা চলছে। বাবা আবারও জিজ্ঞেস করেন। নিডা রেগে যায়। তখন বাবাও রেগে যান। বলেন, খাবার টেবিলে তুমি কেন ফোন নিয়ে এসেছো? নিডা বলে, আমি কি একাই আনি? তুমিও তো আনো।
24 ঘন্টায় তো ফোনে কথা বলো। দুই বাবা আর মেয়ে ঝগড়া করতে থাকে। মা তাদের থামানোর চেষ্টা করেন। ছোট বোনটিও ভয়ে উঠে যেতে চায়। মা তাকে বসান। এদিকে চ্যাটিং এর মধ্যে মরিয়ম জানিয়ে দেয়, নিডা এই বিষয়টি ভুলে যাও, যা হবার হবে। নিডার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। সে সেখান থেকে উঠে চলে যায়। পরিবারের বাকি সদস্যদেরও মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তারাও একে একে চুপচাপ উঠে যায়। নিডাতের রুমে এসে মাথা নিচু করে শুয়ে থাকে। ঠিক তখনই তাদের গ্রুপে মেসেজ আসে। মাসা নিডাকে বলে, আই এম সো সরি, আমি বুঝতে পারছি তোমার সমস্যাটা, আর আমি তোমার সাথে যেতেও রাজি, কিন্তু তুমি প্লিজ মরিয়মকে কিছু বলবে না, তুমি আমাকে অ্যাড্রেসটা দাও। নিডার মনটাও খুশি হয়ে যায়। অপর প্রান্ত থেকে মাসা জানায়, আমি 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাচ্ছি, তুমি এই বাসার সামনে আমার জন্য ওয়েট করবে। এর মধ্যে নিডার ছোট বোন আসে নিডার কাছে হোমওয়ার্ক করতে। আর পরের দৃশ্যে দেখা যায় নিডা চুপি চুপি বাসা থেকে বেরিয়ে যাচ্ছে। সে একটি ট্যাক্সি নিয়ে সেই ঠিকানা অনুযায়ী ম্যামের বাসার সামনে আসে। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। সে চারপাশে তাকাচ্ছে, কিন্তু এখনো সে মাসাকে দেখতে পায়নি। কিন্তু তখনই আমরা পেছন থেকে দেখতে পাই কোনো এক ছায়ামূর্তি তার পেছন থেকে চলে গেল। আর নিডা যখন সেদিকে তাকায়, তার সামনে মুখোশ পরে একজন লোক দাঁড়িয়ে আছে। নিডা ভয় পেয়ে যায়। সে পেছনের দিকে যেতে চায়। তখন আমরা পেছনে আরেকজনকে ছুরি হাতে দেখতে পাই। দৃশ্য চলে আসে 2 দিন পরে। নিডাদের স্কুলে পুলিশের গাড়ি এসেছে। একজন ম্যাম এসে নিডাদের ক্লাসরুম থেকে মাসার মরিয়মকে ডাকে। পুলিশ অফিসার এই ভদ্র মহিলা মূলত মাসার মরিয়মকে কিছু প্রশ্ন করতে এসেছেন। তিনি জিজ্ঞেস করেন, তোমরা কি জানো তোমাদের ক্লোজ ফ্রেন্ড নিডা কেন স্কুলে আসে না? মাসা বলে, ম্যাম আমি কয়েকবার কলও দিয়েছি, কিন্তু আমার ফোন পিক করেনি। অফিসার জানান, তোমাদের ফ্রেন্ড 2 দিন ধরে মিসিং। ও তোমাদের ক্লোজ ফ্রেন্ড ছিল, তাই তোমাদেরকে এমন কিছু মনে হয় যেটা আমাকে জানানো উচিত? মাসা ভেবে বলে, না ম্যাম, এমন কিছু তো ঘটেনি। অফিসার বলে, ঠিক আছে, তোমরা ক্লাসরুমে যাও, পরবর্তীতে দরকার হলে আবারও ডাকবো। আর এখান থেকে দৃশ্য চলে আসে একটি ঘোড়শালে, অর্থাৎ যেখানে ঘোড়া লালন পালন করা হয়। কয়েকটি ছেলে বসে আড্ডা দিচ্ছিল, আর সেই সাথে ফুটবল ম্যাচ দেখছিল। এই ছেলেগুলোর মধ্যে সেই ছেলেটিও রয়েছে যাকে আমরা মুভির একদম শুরুতে দেখেছিলাম, ফরিদ। ফরিদের নিগিনের সাথে ঘটে যাওয়া সেই কাহিনীর এখনো কোনো মিল খুঁজে পাননি আপনারা। ধীরে ধীরেই আপনাদের সামনে সব পরিষ্কার হবে। এখানে সবাই মিলে মূলত এখানে বসে জুয়া খেলছিল। তারা ফুটবল ম্যাচে বাজি লাগিয়েছে এবং সেটা তারা জিতেও যায়। এরপরে ছেলেগুলো দেখা করতে আসে খলিল নামক এক গ্যাংস্টারের সাথে। আর এই লম্বাটে মুখওয়ালা ছেলেটির নাম হচ্ছে নাদির। সে খলিলকে বোঝাচ্ছে, আমি এইমাত্রই ফুটবল গেমে 1 মিলিয়ন থমাস জিতলাম। এখানে জেতাটা খুবই সহজ, আর ইনকামটা অনেক সহজ। আপনি যদি আমাদের কিছু টাকা ধার দিতেন, আমরা 1 সপ্তাহে আপনাকে দ্বিগুণ করে ফেরত দিতাম, আর আমাদেরও লাভ থাকতো। গ্যাংস্টার খলিল বলে, ঠিক আছে, তোমরা আমার অফিসে দেখা করো। সে এরিয়ার খুবই প্রভাবশালী ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায় নাদির সে ঘোষালে গিয়েছে টাকা আনতে। সে 20 মিলিয়ন থমাস ধার নেয়। আর পরবর্তী দৃশ্যে আরেকটি টুইস্ট। এই ছেলেটিকে নিশ্চয়ই আপনারা চিনেছেন। নিডাদের স্কুলের পাশের দোকানে সেই ছেলেটি, যার কাছে সবাই মোবাইল জমা রেখে আসে। এই ছেলেটির নাম হচ্ছে হামিদ। সে হচ্ছে নাদিরেরই ছোট ভাই। সে বাইরে থেকে খাবার নিয়ে আসে, কিন্তু হামিদের মনটা ভীষণ খারাপ। আর অন্যদিকে নাদির তো ব্যস্ত জুয়া খেলায়। ফরিদ নামক সেই ছেলেটি নাদিরকে জিজ্ঞেস করে, তুমি এই খেলায় কত টাকা জুয়া লাগিয়েছো? নাদির প্রথমে কিছু বলে না। সে টাই ব্রেকার দেখছিল আর ইয়েস করছিল, কিন্তু পরবর্তী সে গেমটি হেরে যায়। ফরিদ জিজ্ঞেস করে, কত টাকা হারলে? নাদির বলে, পুরোটাই, 20 মিলিয়ন থমাস। ফরিদ খুবই রেগে যায়। সে বলে, এই টাকা আমরা খলিলকে কিভাবে শোধ করব? দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। আর পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই খলিল নাদিরের কাছে এসেছে টাকা ফেরত নিতে। নাদির তাকে বোঝাচ্ছে, ওয়েবসাইটটি ক্লোজ হয়ে গিয়েছে, আমি ম্যাচটি জিতেছিলাম। কিন্তু খলিল তাতে এক্সকিউজ শুনতে রাজি না। সে লাভ সহ তার টাকা চায়। খলিল বুঝতে পারছে নাদির তার সাথে ফ্রড করেছে। সে এবং তার লোকজন নাদিরকে ভীষণ মারে আর 1 সপ্তাহ টাইম দিয়ে সেখান থেকে চলে যায়। আহত নাদির ফরিদকে ফোন দেয় আর জিজ্ঞেস করে, তোমার কি সেই মেয়েটির সাথে দেখা করার ডেট ফিক্স হয়েছে? আজ রাতেই দেখা করার ব্যবস্থা করো। আর এখান থেকে মুভির দৃশ্য চলে আসে সেই মুভির শুরুর দৃশ্যে। নিগিনকে অনলাইনে প্রেমের জেলে ফাঁসিয়ে সেদিন ফরিদ নিয়ে এসেছিল। নাদির ফরিদকে জিজ্ঞেস করে, মেয়েটি কি চা খেয়েছে? ফরিদ বলে, হ্যাঁ, কিছুক্ষণের মধ্যেই অজ্ঞান হয়ে যাবে। তারা দুজন গাড়ি থেকে বের হয়। আর নিগিন যখন পালানোর জন্য গাড়ি থেকে নামে, সে চোখে সবকিছুই ঝাপসা দেখতে থাকে আর সে মাটিতে পড়ে যায়, যেটা আমরা মুভির শুরুতেই দেখেছিলাম। আর এখান থেকে দৃশ্য চলে আসে একটি প্রত্যন্ত এরিয়ার ঘোষালে। আমরা নাদিরকে দেখতে পাই। ফরিদ তার কাছে আসে আর জানায় নিগিনের বাবা টাকাগুলো জমা করে দিয়েছে। এখন সেটা কি করব? আমি কি খলিলের অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে দিব? নাদির বলে, কোনো দরকার নেই। ফরিদ বলে, তুমি কি করতে যাচ্ছ? তুমি কি ওই টাকা দিয়ে আবারও জুয়া খেলবে? নাদির বলে, এছাড়া কি করার আছে? খলিলকে যদি সব টাকা দিয়ে দেই, আমাদের জন্য কি থাকবে? তার থেকে বরং টাকাটাকে ডাবল করি। ফরিদ খুবই রেগে যায়। সে বলে, তোমার এই জুয়া লোভের জন্য একদিন তুমি মরবে।
ফরিদ সেখান থেকে চলে যায়। এখান থেকে দৃশ্য চলে আসে সেই দোকানে। মাসা আর মরিয়ম তাদের ফোন জমা দিবে, তাই তারা ফোনটি দোকানের সামনে বসিয়ে আনলক করে, যেটা সিসি ক্যামেরায় দেখছিল হামিদের বড় ভাই নাদির। মাসা মরিয়ম ফোন জমা দিয়ে সেখান থেকে চলে যায়, আর সবাই চলে যাওয়ার পরে নাদির সিসি ক্যামেরার ফুটেজ চেক করতে থাকে। মাসা তো দোকানের সামনে বসে ফোন আনলক করেছিল, সে সেই প্যাটার্নটি দেখে। পেছন থেকে হামিদ বারবারই জিজ্ঞেস করে তুমি কি দেখছো। তখন নাদির বলে ওই মেয়েটির ফোন কোনটি। সে ডেস্কের দিকে যায়। হামিদ তাকে বাধা দেওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। নাদির ফোনটি বের করে আর ফোনটি আনলক করে। হামিদ তার বড় ভাইকে বারবারই বলছে এটা আমার ব্যবসা, তুমি এটা করতে পারো না। তুমি জুয়া খেলতে খেলতে এতটাই পাগল হয়ে গিয়েছো যে তোমার সকল হিতাহিত জ্ঞান ভুলে যাচ্ছ। নাদির তার ছোট ভাইকে ঝাড়ি দিয়ে থামায় আর ফোন আনলক করে মাসার ফোনের হোয়াটসঅ্যাপ তার ফোনে ইনস্টল করতে থাকে। হোয়াটসঅ্যাপের সকল ডেটা সে তার ফোনে নিয়ে যায়। হামিদ তার বড় ভাইকে বাধা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে, কিন্তু শেষমেশ কোনো লাভ হয় না। আর এখান থেকে ঘটনা চলে আসে সেই প্রত্যন্ত এরিয়ার ঘোরশালে। নাদির সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে চ্যাটিং করছে। নাদির সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে মাসা হয়ে চ্যাটিং করছে। ছোট ভাই হামিদ সবার রাতের খাবার হিসেবে রুটি নিয়ে এসেছে, কিন্তু তার মনটা ভীষণ খারাপ। সে একটি রুটি নিয়ে যায় বন্দি থাকা নিগিনের কাছে, যার হাত পা মুখ সবই বাঁধা। হামিদ মুখ খুলে দিলে নিগিন তাকে অনুরোধ করে আমাকে প্লিজ যেতে দিন, বাসায় আমার বাবা মা অনেক চিন্তা করছে। দৃশ্য পরিবর্তন হয়। হামিদ আনমনেই পাহাড়ি পথ দিয়ে হাঁটছিল। পেছন থেকে একটি গাড়ি আসে, যার মধ্যে ছিল তার বড় ভাই নাদির। সে হামিদকে গাড়িতে উঠতে বলে। হামিদ বলে কোথায় যাব। নাদির তাকে ঝাড়ি দেয় আর বলে এত প্রশ্ন কেন করো, গাড়িতে উঠতে বলেছি ওঠো। হামিদ প্রথমে রাজি হয় না। বড় ভাই নাদির তাকে জোর করে উঠায়। আর এখান থেকে দৃশ্য চলে আসে নিডা যেখান থেকে কিডন্যাপ হয়েছিল। নাদির আর হামিদ আগে থেকেই গাড়িতে অপেক্ষা করছিল। নিডার ট্যাক্সি এসে তাদের সামনে থামে। নিডা যখন চারপাশটা তাকাচ্ছিল তখন হামিদ তাকে দেখে ফেলে আর তাকে খুব ভালোভাবে চিনতেও পারে, কারণ আপনাদের মনে আছে হামিদ নিডাকে দেখলে লজ্জা পেত, টাকাও রাখতে চাইতো না তার কাছ থেকে। মূলত হামিদ তাকে পছন্দ করে। বড় ভাই নাদির হামিদকে একটি ছুরি দেয়। হামিদ কোনোভাবেই নিবে না। বড় ভাই তাকে জোর করতে থাকে আর মুখোশটিও পড়তে বলে। হামিদ অনেক জোরাজোরি করে, বরাবরের মতোই কোনো লাভ হয় না। বড় ভাই সবকিছুই তাকে জোর করে করায় আর সে গাড়ি থেকে নেমে যায়। হামিদ গাড়ির মধ্যেই কাঁদতে থাকে। এদিকে নিডার সামনে দাঁড়িয়েছিল নাদির। সে যখন পেছনে ঘোরে তখন ছিল হামিদের হাতে ছুরি। নাদির নিডার মাথায় পিস্তল ঠেকিয়ে তাকে গাড়িতে ওঠায়। নিডা অনেক ভয় পাচ্ছে। আর এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়ে চলে আসে নিডার বাবার কাছে। সে হসপিটালে মেয়েকে খুঁজছে। এত রাত হয়ে গিয়েছে, এখনো মেয়ের কোনো সন্ধান পায়নি। পরদিন সকালবেলা নিডার বাবা পুলিশ স্টেশনে আসে। সেখানে নিডার মিসিং কমপ্লেন করানো হয়। অন্যদিকে নিডার মা হসপিটালে ডিউটিতে ছিল, কিন্তু তার মনটা ভীষণ খারাপ। সে উদাস মনে তাকিয়ে আছে। একজন নার্স এসে তাকে জিজ্ঞেস করে ম্যাম রোগীকে কি মেডিসিন দিব। নিডার মা তো আনমনেই তাকিয়ে আছে। নার্স তাকে আবারও প্রশ্ন করলে সে উত্তর দেয় আপনি প্লিজ একটু অন্য ডক্টরের কাছে যান। নার্স বুঝতে পারে নিডার মা আসলে বারবার জুম করে তার মেয়ের ছবি দেখছিল। মারা তো এমনই, সন্তানের জন্য মনটা তার পুড়ে যাচ্ছে। এখান থেকে ঘটনা চলে আসে সেই বদ্ধ রুমে, যেখানে নিগিন আর নিডা বন্দী রয়েছে। চেয়ারে বসে নাদির ফোনে চ্যাটিং করছিল। মুখ বন্ধ নিগিন বারবারই তাকে অনুরোধ করছে, সেই ইশারায় মুখ খুলতে বলছে। তখন নাদির নিগিনকে জানায় তোমার বাবা টাকাগুলো ডিপোজিট করে দিয়েছে। নিগিনের অনুরোধ তখন আরো বেড়ে যায়। বাধ্য হয়ে নাদির উঠে এসে তার মুখ খুলে দেয়। নিগিন এবার খুব অনুনয় বিনয় করে বলে প্লিজ আমাকে যেতে দিন, আমার মা আমার জন্য বাসায় অনেক চিন্তা করছে। নাদির বলে অপরিচিত কারোর সাথে যখন চ্যাটিং করে প্রেমের ফাঁদে পড়ে বাড়ি থেকে বের হও তখন তোমার মাথায় তোমার মায়ের চিন্তা আসে না, আর এখন তোমার মাথায় মায়ের জন্য অনেক চিন্তা। তোমরা এই জেনারেশনের মেয়েরা আসলে স্বার্থপর। তোমার চিন্তা তোমার মায়ের জন্য না, তোমার নিজেকে নিয়ে চিন্তা। নাদির আপন মনে তার ফোনে একটি নাম্বার ডায়াল করছিল, আর সেটা নিডা দূর থেকে ভালোভাবে লক্ষ্য করে। আর এখান থেকে ঘটনা চলে আসে পরদিন হামিদের সেই দোকানে। মাসাজ তার ফোনটি জমা দিতে এসেছে, কিন্তু হামিদ তাকে সরাসরি জানিয়ে দেয় এখন থেকে সে ফোন জমা নেয় না। মাসা জিজ্ঞেস করে কেন। হামিদ বলে দোকানের মালিক জেনে গিয়েছে। মাসা বলে দোকানের মালিক কিভাবে জানবে, আপনি কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছেন। আচ্ছা আপনি কি দেখেছেন আমাদের স্কুলে পুলিশ এসেছে। হামিদ বলে দেখেছি, কিন্তু তাতে আমার কি। হামিদের কথায় মাসার কিছুটা সন্দেহ হয়, কিন্তু সে ওই দিনের মতো কিছুই বলে না। বাসায় ফিরেও মাসা এই বিষয়টা নিয়ে অনেক চিন্তা করে। সে রুমে ফিরে নিডাকে হোয়াটসঅ্যাপে মেসেজও দেয়। অন্যদিকে তখন নাদিরা নিডাকে নিয়ে অন্য কোথাও যাচ্ছিল। হোয়াটসঅ্যাপে বারবারই মেসেজ আসছিল। নাদির গাড়ি থামায় আর নিডার কাছে চিৎকার করে পাসওয়ার্ড জানতে চায়। নিডা ভয় পাচ্ছে। নাদির তাকে ফোর্স করলে নিডা তার ফোনের পাসওয়ার্ড বলে দেয়।
নাদির সকল মেসেজ ডিলিট করে দেয়। মাসা কিছুই বুঝতে পারছে না যে আসলে হচ্ছেটা কি। নিডাকে তো সে অনলাইনে দেখতে পাচ্ছে। পরমুহূর্তে সে নিডাকে কলও দেয়, কিন্তু এতক্ষণে তো ফোনটিকে বন্ধ করে দেওয়া হয়েছে। পরদিন মাসা যখন ক্লাসে যায়, নিডার চেয়ারটা তখনও ফাঁকা ছিল। সে মরিয়মকে জিজ্ঞেস করে, নিডাকে হোয়াটসঅ্যাপে অনলাইনে দেখলাম, ও কি তোকে কোনো মেসেজ করেছে? মরিয়ম বলে না। নিডা স্কুল শেষে এক জায়গায় বসে বসে সবকিছু নিয়ে ভাবছিল। সে আবারও হামিদের দোকানে যায় আর তাকে আবারও জিজ্ঞাসাবাদ শুরু করে। সে হামিদকে এটাও বলে, আমি কিন্তু পুলিশের কাছে যাব। তখন হামিদ তাকে ভয় দেখায়। সে বলে, তোমার গ্যালারির সকল পার্সোনাল ছবি আমার কাছে রয়েছে, আর এছাড়া আরো অনেক সেন্সিটিভ জিনিস রয়েছে। আর এটাও তোমাকে বলি, নিডার সাথে হোয়াটসঅ্যাপে সর্বশেষ তোমার সাথেই কথা হয়েছে। যদি পুলিশকে তুমি কিছু বলো, আমি তোমাকেই ফাঁসিয়ে দিব। মাসা চিন্তায় পড়ে যায়। দৃশ্য পরিবর্তন হয়। রাতের বেলা আমরা পুলিশের গাড়ির সাইরেন শুনতে পাই। মাসা ব্যালকনিতে দাঁড়িয়ে চিন্তা করছিল। তখনই তার মা তাকে ডাকতে আসে। মাসা বলে, মা আমি এখন খাবো না, আমাকে প্লিজ একা থাকতে দাও। মাসার মা বলে, পুলিশ এসেছে, তোর সাথে কথা বলবে। মাসার চোখগুলো বড় বড় হয়ে যায়। আর এখান থেকে ঘটনা চলে যায় আর একটু ব্যাকে। যেদিন নিডা বাসা থেকে বের হয়েছিল, সে তার বোনকে সবকিছুই বলেছিল। আর তার ছোট বোন এটাও জানতো নিডা আসলে মাসার সাথেই দেখা করতে যাচ্ছে। নিডা তার বোনের কাছে হেল্প চেয়েছিল 1 ঘন্টা তার মাকে ব্যস্ত রাখার জন্য, আর সে তার কাজ শেষ করে 1 ঘন্টার মধ্যেই ফিরে আসবে। ওই দিন তার বোন তার কথাই শুনেছিল, আর নিডা চুপচাপ বাসা থেকে বের হয়েছিল। এদিকে নিডার বাবা এখনো তার মেয়েকে খুঁজে ফিরছেন। তিনি মরিয়মের বাসায় এসেছেন যদি কোনো একটু ইনফরমেশন পাওয়া যায়, কিন্তু মরিয়ম জানায় সে কিছুই জানে না। এর মধ্যে নিডার বাবার ফোনে একটি মেসেজ আসে। সে মেসেজটি ওপেন করে, একটি ভিডিও, যেটা মুহূর্তেই বাবাকে নিস্তব্ধ করে দেয়। আর সে বুঝে যায় নিডা কিডন্যাপ হয়েছে। আর একজন বাবার এই সময়ের অবস্থাটা কেমন হতে পারে শুধুমাত্র ওই বাবাই জানেন। আর এটা সম্পূর্ণ সত্য একটি ঘটনা, যার প্রতিটা মুহূর্ত সত্য। বাসায় নিডার মা এবং ছোট বোন এখনো খুবই চিন্তিত। বাবা চুপচাপ বাসায় ঢোকেন আর চেয়ারে বসে পড়েন। নিডার মা এসে তার পাশে বসে। বাবা শুধু তার ফোনটা এগিয়ে দেন। নিডার মাও ভিডিওটা দেখে, তার চোখ বেয়েও শুধু পানি পড়ছে। তখন ছোট বোন এসে সামনে দাঁড়ায় আর বলে, আমার কিছু বলার আছে। আমি জানি ওই দিন রাতে নিডা কোথায় গিয়েছিল। দৃশ্য এখান থেকে চলে আসে মাসার বাসার নিচে। সেই পুলিশ অফিসার এসেছে। সে মাসাকে বলে, তোমার নিশ্চয়ই মনে আছে আমি নিডার বিষয়ে তোমাকে জিজ্ঞেস করেছিলাম। আমি তোমাদের স্কুলে গিয়েছিলাম। মাসা অল্প করে মাথা নাড়ে। অফিসার জানে এখন তোমার সাথে আমার আরো বেশ কিছু বিষয়ে কথা রয়েছে। এর পরের দৃশ্য চলে আসে মাসার বাড়ির ভেতরে। পুলিশ অফিসার মাসাকে কিছু প্রশ্ন করছেন। তোমার বাবা কোথায়? মাসা কাঁদতে কাঁদতে বলে, আমার বাবা মায়ের অনেক আগেই ডিভোর্স হয়ে গিয়েছে, আমি আমার মায়ের সাথে থাকি। অফিসার জিজ্ঞেস করেন, তোমার মা কি জানে যে তোমার বান্ধবী নিডা কয়েকদিন ধরে মিসিং? মাসা বলে, না। অফিসার বলে, নিডা মিসিং হওয়ার আগে সর্বশেষ তোমার সাথেই কথা হয়েছে, কিন্তু তুমি ওই দিন আমাকে সবকিছু লুকিয়েছো। তুমি জানো তোমার বান্ধবী এখন কতটা বিপদে রয়েছে। দেখো এখন আমাকে সবকিছু খুলে বলো, তোমার ভয় পাওয়ার কিছু নেই। তুমি যা যা জানো সবকিছুই আমাকে বলবে। দৃশ্য এখান থেকে চলে আসে সেই দোকানে। পুলিশ এখানে হামিদের বিষয়ে খোঁজ খবর নিতে এসেছে। তখন দোকানের মালিক সেখানে ছিল। হাসে বলে, হামিদ তো রাতে ডিউটি করে না। পুলিশরা তার বায়োডাটা নেয়, হামিদের বাড়ির লোকেশনও নেয়। আর এর পরের দৃশ্যে দেখা যায় পুরো একটি সোয়াট টিম প্রস্তুতি নিয়ে বেরিয়ে পড়ছে। তারা সকল ধরনের প্রস্তুতি নিয়েছে। তারা হামিদকে খুঁজতে যাচ্ছে। আর সবকিছু পুলিশ হেডকোয়ার্টার থেকে মনিটর করা হচ্ছিল। একজন পুলিশের প্রধান কর্মকর্তাকে জানায়, স্যার আমাদের কাছে কিছু ভিডিও এসেছে। এর কয়েকদিন আগে নিগিন নামক একটি মেয়ে নিখোঁজ হয়েছে। তার কিডন্যাপাররাও সেম। আর এই রেকর্ডিংটা নিগিনের বাবা করেছিল যখন কিডন্যাপারের সাথে তার কথোপকথন হচ্ছিল। নিগিনের বাবা 50 মিলিয়ন থমাস দিয়েছিল কিডন্যাপারদের, কিন্তু তাতেও তাদের হয়নি। তারা আরো 50 মিলিয়ন থমাস দাবি করে। তখন কিডন্যাপারের সাথে নিগিনের বাবার অনেক কথা কাটাকাটি হয়। নিগিনের বাবা বলতে থাকে, আপনারা যা চেয়েছেন আমি তাই দিয়েছি, এখন আমার মেয়েটিকে ছেড়ে দিন। কিডন্যাপাররা কোনোভাবেই রাজি হয় না। নিগিনের বাবা বলে, আমি যদি আরো 50 মিলিয়ন দেই তাহলে কি গ্যারান্টি আছে যে আপনি আমার মেয়েকে ছাড়বেন? সে অনেক অনুনয় বিনয় করতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। কিডন্যাপাররা খুবই রেগে যায়। আর আমরা তো জানি কিডন্যাপার হচ্ছে নাদির। সে উঠে যে নিগিনের মাথায় পিস্তল ঠেকায়। এই ভিডিও এতক্ষণ পুলিশের বড় কর্মকর্তা দেখছিলেন। তিনি তার স্টাফকে জিজ্ঞেস করেন এটা কবে রিপোর্ট হয়েছে। স্টাফ জানায় আজই। কর্মকর্তা জিজ্ঞেস করেন এতদিন কেন করেনি। ওই স্টাফ জানেন নিগিনের বাবা মা খুবই ভয় পেয়েছিলেন। পুলিশ কর্মকর্তা হাঁপ ছেড়ে বলে, অনেক বেশি লেট হয়ে গিয়েছে। এরপর ওই স্টাফ পুলিশ কর্মকর্তাকে বোঝাচ্ছেন এখন নিগিনের পজিশনটা কোথায় হতে পারে। সে অনেক কিছুই বের করেছে। সেই হ্যাক হয়ে যাওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ, কিডন্যাপারদের ফোনের লোকেশন, সবকিছু মিলিয়ে তারা সম্ভাব্য একটি জায়গা চিহ্নিত করেছে। সেখানে অলরেডি একটি সোয়াট টিমও চলে গিয়েছে। তখন পুলিশ কর্মকর্তা জানায় অ্যাড্রেসটা ফেকও হতে পারে আর রিয়েল লোকেশনটা আশপাশে হতে পারে। আর তুমি কি খোঁজ নিয়েছো এই শহরে কতটি ঘোরার রাস্তা বল রয়েছে? সেগুলো আমাকে 1 ঘন্টার মধ্যে জানাবে।
এটা বলে পুলিশ কর্মকর্তা দ্রুত সেখান থেকে বেরিয়ে যান। অন্যদিকে দেখা যায় সেই সোয়াট টিম লোকেশনে পৌঁছে গিয়েছে। তারা খুব নীরবে পুরো এলাকাটা ধীরে ধীরে ঘিরে ফেলছে। তাদের দেখে চারপাশে কুকুর ডাকছে, কিন্তু সোয়াট টিম নীরবেই এগিয়ে চলেছে। কিন্তু পুলিশের গাড়ির লাল আলোতে তার ঘুম ভেঙে যায়। সে জানালা দিয়ে দেখতে পায় পুরো এরিয়াটা পুলিশে ঘিরে ফেলছে। তার আর বুঝতে কিছু বাকি থাকে না। সে দ্রুত রেডি হয়ে যায় আর জানালা থেকেই পালিয়ে যায়। এদিকে সোয়াট টিম এখনো কাউকে ধরতে পারেনি। তারা পাশের একটি বাসায় এসেছে আর হামিদের বর্ণনা দিয়ে বলে, আপনি কি বলতে পারেন ওরা কোথায় থাকে? হামিদের কার্লি চুলের কথা শুনে লোকটি চিনতে পারে। সে হাতের ইশারায় দেখিয়ে দেয় ও রাতে ওখানেই ঘুমায়। সোয়াট টিম সেখানে যায়, কিন্তু ততক্ষণে তো হামিদ পালিয়ে গিয়েছে। এদিকে দৃশ্য চলে আসে স্থানীয় থানায়। সেই পুলিশ কর্মকর্তা সেখানে এসেছে। নিডার বাবা আগে থেকেই সেখানে দাঁড়িয়েছিল। তিনি বারবার জিজ্ঞেস করছেন, আপনারা কি আমার মেয়ের কোনো খোঁজ পেয়েছেন? পুলিশ জানান, আপনি চিন্তা করবেন না, আমরা অপরাধীদের আইডেন্টিফাই করেছি, কিন্তু আমাদের আরো বেশ কিছুটা সময়ের প্রয়োজন। আপনি আমার সাথে ভেতরে আসুন, আপনারও কিছু কাজ বাকি রয়েছে। অন্যদিকে দেখা যায় হামিদ প্রাণপণে দৌড়াচ্ছে। এদিকে সেই পুলিশ স্টেশনের মধ্যে কিডন্যাপারদের সাথে ভিডিও কলে কথোপকথনের আয়োজন করা হয়েছে। নিডার বাবা কথা বলছেন, কিন্তু কিডন্যাপাররা এখনো বুঝতে পারেনি যে নিডার বাবার চারপাশ পুলিশ দিয়ে ঘেরা। কিডন্যাপার অর্থাৎ নাদির নিডার বাবাকে কয়েকবারই সতর্ক করে, আপনি যদি কোনো চালাকি করার চেষ্টা করেন তাহলে নিডার অবস্থা হবে নিগিনের মতো। নিডার বাবা বলে, আমি আপনার সব কথা শুনবো। আপনি আমার কাছে 100 মিলিয়ন থমাস চেয়েছেন, আমি দিতে রাজি হয়েছি, কিন্তু আমাকে নিশ্চয়তা দিতে হবে এই টাকা দেবার পরে আমি আমার মেয়েকে ফেরত পাবো। নাদির রেগে যায়, বলে, তুই আমার কাছে নিশ্চয়তা চাচ্ছিস? তোর মেয়ে আমার কাছে, তোর কোনো শর্ত শুনতে আমি রাজি না। তুই আমাকে টাকা দিবি, বিনিময়ে মেয়ে পাবি। নিডার বাবা বলে, কিন্তু তার জন্য আমার তো একটা নিশ্চয়তার প্রয়োজন। আপনি যে কালকে দ্বিগুণ টাকা চাবেন না, তার প্রমাণ কি? নাদির বলে, কোনো প্রমাণ নেই, আমার কথাই তোকে বিশ্বাস করতে হবে। নিডার বাবা বলে, ঠিক আছে, কিন্তু নিডার বাবা তখনও কথা পেঁচিয়ে যাচ্ছেন। তখন নাদির খুবই রেগে যায় আর বলে, তোর টাকার আমার দরকার নেই। সে উঠে পিস্তল নিয়ে নিডার কাছে যায় আর তার মাথায় বন্দুক তাক করে। নিডার বাবা তখন খুবই অনুনয় বিনয় করে। পুলিশরা বলে ডাবল টাকা অফার করতে। নিডার বাবার সাথে সাথেই বলে, আমি আপনাকে 200 মিলিয়ন থমাস দিব, আপনি প্লিজ এখন শান্ত হন। নাদির তখন বন্দুক নামিয়ে বলে, এই তো একজন বাবার মতো কথা বলেছেন, এখন আপনার সাথে কথা বলা যায়। এই ভিডিও কলের মধ্যে হঠাৎ করে আমরা বাইরে থেকে হামিদের কথা শুনতে পাই। সে নাদিরের নাম ধরে চিৎকার করে ডাকছে। নাদির দ্রুত এসে ভিডিও কলটি অফ করে দেয়। হামিদ হাঁপাতে হাঁপাতে বলে, নাদির, আমরা এক্সপোজ হয়ে গিয়েছি, পুলিশ আমাদের পরিচয় পেয়ে গিয়েছে, চারপাশে শত শত পুলিশ। নাদির খুবই রেগে যায়। সে বলে, এটা কিভাবে হলো? তুই নিশ্চয়ই করেছিস। হামিদ বলে, আমি যদি করতাম তাহলে আমি এখানে হতাম না। নাদির বুঝতে পারছে না সে কি করবে, তার মাথা কাজ করছে না। সে খুবই রেগে যায়। সে এসে আবারও ল্যাপটপের ওয়েবক্যাম অন করে। এবার তার মুখে আর কোনো মুখোশ নেই। সে নিডার বাবার সাথে চিৎকার চেঁচামেচি করছে, এগুলো সবই তোর প্ল্যান, তুই পুলিশ পাঠিয়েছিস। নিডার বাবা বারবার অনুনয় বিনয় করছে, আমি এর কিছুই জানি না, আমাদের ডিলটা আগের জায়গায় আছে, আমি আপনাকে 200 মিলিয়ন থমাসই দিব। নাদির রেগে যে বলে, রাখ তোর টাকা, তোকে আমি জিততে দিব না, এই খেলায় তুই হারবি। নাদির পিস্তল নিয়ে নিডার কাছে যায়। নিডার বাবা বারবার অনুরোধ করছে, কিন্তু নাদির কোনো কথাই শুনবে না। সে নিডার কপালে পিস্তল ঠেকায় আর ঠিক তখনই হামিদ একটি ভারী বস্তু দিয়ে নাদিরের মাথার পেছনে আঘাত করে। নাদির সাথে সাথে মাটিতে পড়ে যায়। তখন পাশে দাঁড়িয়ে থাকা ফরিদ নাদিরের পাশে বসে আর হামিদকে বলতে থাকে, তুই এটা কি করলি? তাদের দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। ল্যাপটপের ক্যামেরা বন্ধ হয়ে যায় ঠিকই, কিন্তু তখনও শব্দ শোনা যাচ্ছিল। আর ঠিক তখন হঠাৎই একটি গুলির শব্দ হয়। চারদিকে নিস্তব্ধতা। নিডার বাবা শুধু আল্লাহর নাম বলে চিৎকার করে ওঠে। এদিকে পুলিশ কন্ট্রোল রুম থেকে সোয়াট টিমকে জানানো হয়, আপনারা কি কোনো গুলির শব্দ পেয়েছেন? সোয়াট টিম জানায়, পেয়েছি, তবে স্পষ্ট না। তখন কন্ট্রোল রুম থেকে লোকেশন দেওয়া হয় কোথায় সাসপেক্ট থাকতে পারে। অন্যদিকে বাইরে তখন ফজরের আজান শুরু হয়েছে। নিডার বাবা বেঞ্চের উপরে অবচেতন মনে বসে আছেন, তার চোখেরও পলক পড়ছে না। পুলিশ অফিসার নামাজ আদায় করে নেন। তখন তার ওয়াকিটকিতে খবর আসে কিডন্যাপাররা ধরা পড়েছে। পুলিশ অফিসার তখন খুশি মনে যে নিডার বাবাকে জানান কিডন্যাপাররা ধরা পড়েছে, কিন্তু নিডার বাবার কোনো রেসপন্স নেই। পুলিশ অফিসার বলে, আপনি খুশি হননি? নিডার বাবা ফোনটি বাড়িয়ে দেন আর যে দৃশ্যটা দেখা যায়, নিডার শুয়ে আছে আর তার চারপাশটা রক্তে ভেসে যাচ্ছে। আর এখান থেকে দৃশ্য চলে আসে সেই অপারেশনটা যেভাবে হয়েছিল। সোয়াট টিম সেই ঘোড়ার রাস্তাবল পুরো ঘিরে ফেলেছিল। তারা একে একে সবাইকে গ্রেপ্তার করে, কয়েকজনই রক্তাক্ত। আর নিগিন নামক সেই মেয়েটি আগেই মারা গিয়েছে, কিন্তু ওয়াকিটকিতে জানানো হয় নিডাকে এখনো পাওয়া যায়নি। কিন্তু তখন একজন পুলিশ সদস্য খুঁজে পান কিছু একটা। তিনি বুঝে যান অনেক কিছুই। ঘটনা চলে আসে ফ্ল্যাশব্যাকে। নিডা সেই কিডন্যাপের পুরো গল্প, সেই কিডন্যাপ শুরু হওয়া থেকে শেষ পর্যন্ত
আর সেখানে আমরা বুঝতে পারি নিডা নিজের মুখের বাঁধনটা খুলে ফেলেছিল। আপনাদের মনে আছে রাজিয়া তাকে একটি ব্রেসলেট গিফট করেছিল, সে সেটিকে ইউজ করে নিজেকে মুক্ত করেছিল। আর যখন সেই মারামারি চলছিল হামিদ তাকে বাঁচানোর চেষ্টা করে, আর হামিদের গুলিতেই বাকি দুজন আহত হয়। এদিকে পুলিশের গাড়ির সারি যখন সেখানে ঢুকছিল আমরা হামিদ আর নিডাকে সেখানে দেখতে পাই। সে নিডাকে নিয়ে লুকিয়ে আছে। আপনারা তো জানেনই হামিদ সেই প্রথম থেকেই নিডাকে পছন্দ করে। আর হামিদ আরো একটি কাজ করেছে, নিডার বাবার ফোনে যে ছবিটি পাঠানো হয়েছিল সে নিডাকে দিয়ে ইচ্ছে করেই ছবিটি তুলিয়েছে, যাতে পৃথিবীর কাছে মনে হয় নিডা মারা গিয়েছে। আর এখান থেকে দৃশ্য চলে আসে পরদিন সকালে। একটি পুরনো বাড়ির ফ্লোরে নিডা পড়ে আছে, আর তার পাশে হামিদ চুপচাপ বসে আছে। নিডার চোখ ধীরে ধীরে খুলছে, সে চারপাশে তাকায় আর পাশে হামিদকে দেখতে পায়। নিডা চুপচাপ উঠে বসে। হামিদ শান্ত গলায় জানায়, এটা আমার বাবার বাড়ি, আমি অনেকদিন ধরেই এখানে আসতে চাচ্ছিলাম। আমি তোমাকে এখান থেকে নিয়ে অনেক দূরে চলে যাব, যেখানে থাকবে শুধু তুমি আর আমি, আর তোমার পরিবারের কাছেও এখন তুমি মৃত। নিডা বলে, আমি আপনার কথার কোনো মানে বুঝতে পারছি না। হামিদ ভাঙা ভাঙা গলায় বলে, আমি তোমাকে ভালোবাসি, তুমি কি যাবে আমার সাথে? নিডা কাঁদতে কাঁদতে বলে, আপনি সাহায্য না করলে আমি হয়তো এখন বেঁচেই থাকতাম না। আপনাকে ধন্যবাদ, আমি যাব আপনার সাথে, কিন্তু আপনি কি আমার হাতের বাঁধনটা খুলে দিবেন? হামিদ খুশি মনে নিডার হাতের বাঁধন খুলে দেয়। আর ঠিক তখনই নিডার হাতের কাছে একটি চায়ের কেটলি ছিল, সেটা দিয়ে সে হামিদের মাথায় আঘাত করে। হামিদ সাথে সাথেই মেঝেতে পড়ে যায়। নিডা দৌড়ে ঘর থেকে বের হতে চায়, কিন্তু মূল দরজা লক। সে চারপাশে চাবি খুঁজতে থাকে। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর সে চাবি পেয়েও যায় ঠিকই, কিন্তু দরজা খোলার আগ মুহূর্তে হামিদ উঠে যায়। সে দরজার পাশে একটি গুলি করে। নীরা ভয় কাঁপছে আর বলছে, আপনি আমাকে আরেকটি সুযোগ দিন। হামিদ বলে, না, আমি জানতাম তুমি এমন করবে। আমি প্রথমে তোমাকে মারবো, তারপর আমি নিজে মরে যাব। নীরা অনুরোধ করে, আপনি প্লিজ শেষবারের মতো সুযোগ দিন। তখন হামিদ লক্ষ্য করে তার গলায় সবুজ লেজার রশ্মি, আর আমরা দেখতে পাই চারপাশটা সোয়াট টিম ঘিরে ফেলেছে। মুহূর্তের মধ্যে পুলিশরা ঘরের মধ্যে ঢুকে পড়ে। হামিদকে ধরে ফেলা হয়। সেই মহিলা পুলিশ অফিসারও ঘরে ঢোকে। সে নিডাকে সেফলি ঘর থেকে বের করে নিয়ে আসে। বাইরে দাঁড়িয়ে থাকা গাড়িতে বসানো হয় নিডাকে। আরেকজন পুলিশ অফিসার এসে সেই ব্রেসলেটটি নিডাকে ফেরত দেয়। নিডার মুখে হাসি ফোটে। ঠিক অন্যদিকে হামিদকে চোখ বন্ধ করে গাড়িতে ঢোকানো হচ্ছে। দুটো গাড়ি দুদিকে চলে যায়। নিডা 4 দিনের বন্দি দশা থেকে মুক্ত হয়। আর পরদিন সকালবেলা নিডা তার স্বাভাবিক জীবনে ফিরে আসে। সে তার বন্ধুদের সাথে একসাথে স্কুলের পথে রওনা হয়। এদিকে নিডার বাবা ফোনে বলছেন, আগামীকাল আমি ডে অফ নিয়েছি, মেয়েদের নিয়ে ঘুরতে যাব। এখন থেকে সপ্তাহে অন্তত একটা দিন আমার মেয়েদের জন্য থাকবে। অন্যদিকে নিডার ছোট বোন স্কুলে যাওয়ার জন্য বের হয়েছে। সে খুশি মনে এসে মায়ের পাশে বসে। আর নিডা প্রায় 1 সপ্তাহ পর আবার স্কুলের গেট দিয়ে ভিতরে প্রবেশ করলো। সে চারপাশটা মুগ্ধ হয়ে দেখছে। দূর থেকে রাজিয়া তাকে দেখতে পায় আর দৌড়ে তার দিকে আসে আর এসে তাকে জড়িয়ে ধরে। আর এই দৃশ্যের মধ্যে দিয়ে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আমি জানি না এই সত্য ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো। আমার কাছে ভীষণ ইন্সপায়ারিং মনে হয়েছে। বর্তমান সময়ের জন্য এই মুভিটা খুবই পারফেক্ট। আর হবেই না কেন, ঘটনাটা খুব বেশি আগে ঘটেনি। সেই কিডন্যাপাররা এখনো জেলে, আর নিডা এখনো পড়াশোনা করছে। এই মুভিটি আমাদের অনেকগুলো বার্তা দিয়ে যায়, বাবা মা এবং সন্তান উভয়ের জন্য। দেখুন, আমরা সন্তানরা 10, 12, 15 বছর হয়ে গেলে নিজেদের অনেক বড় মনে করি পৃথিবীর সকল বাস্তবতা আমরা বুঝে গিয়েছি। বাবা মায়ের বলা কথাগুলো নিডার মতো আমাদের কাছে তিক্ত লাগে। মনে হয় বাবা মায়েরা আমাদের ডমিনেট করছে, আমাদের বন্দি করে রাখছে। কিন্তু বাস্তবতা এটাই, বাবা মায়েরা আমাদের বয়সটা পার করে এসেছেন। তারা জানেন এই বয়সে আমরা কি কি করতে পারি, আমাদের সাথে কি কি ঘটতে পারে। আর সেকেন্ডলি, প্রত্যেক বাবা মায়েরও উচিত সন্তানকে সময় দেওয়া। যত বেশি সন্তানের সাথে বন্ধুত্বের সম্পর্কটা করা যায়, তত দূরত্বটা কমে। আর শেষ বিষয়টি হচ্ছে, বন্ধু নির্বাচনটা খুবই জরুরি। নিডার এই অবস্থার জন্য তার বন্ধুরা অনেকটাই দায়ী। নিডা ফ্রিডম উপভোগ করতে গিয়েছিল, আর তার ফলাফলটা কি ছিল আপনারা জানেনই। আর সর্বশেষ একটা কথাই বলবো, দেখুন, পরিবারের থেকে আপন আপনার কেউ হবে না। আপনার বন্ধুরা হয়তো আপনার জীবনে সাময়িক সময়ের জন্য এন্টারটেইন করতে এসেছে, আপনাকে মজা দেয়, তাই হয়তো তাদের সাথে সময় কাটাতে আপনার ভালো লাগে। কিন্তু সত্য এটাই, আপনার জীবনের সকল কঠিন মুহূর্তে শুধু পরিবারকেই পাশে পাবেন, আর হয়তো 2-1 ভালো বন্ধুকে। কিন্তু বিপদের সময় বেশিরভাগ বন্ধুকেই আপনি খুঁজে পাবেন না। তাই তাদের নিয়ে অন্তত ফ্যামিলির সাথে ঝগড়া করবেন না, এটা আমার অনুরোধ। তো ভালো থাকবেন সবাই। ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না। আপনাদের লাইক দেখে বুঝতে পারি ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। দোয়া রইল আপনাদের জন্য। আজকের মতো বিদায়।